কর্মক্ষেত্রে অনেক সময় মনে হয় যেন চারপাশে শত্রু ভরে আছে। কিন্তু মজার ব্যাপার হলো অনেক ক্ষেত্রে কেউ ইচ্ছাকৃতভাবে খারাপ কিছু না করলেও এই শত্রুতা তৈরি হয়। একদম। আজকের আলোচনায় আমরা দেখব কেন এমন হয়। এটা কি কিছু মানুষের ব্যক্তিগত সমস্যা, নাকি পুরো সিস্টেমটাই এভাবে তৈরি? আমাদের কাছে থাকা তথ্যসূত্রগুলো ঘেঁটে আমরা এর ভেতরের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক তাই। আর এই শত্রুতাগুলো প্রায়শই সাংগঠনিক কাঠামোরই একটা অপ্রত্যাশিত ফল। আজকের আলোচনায় আমরা কয়েকটি মূল বিষয় খতিয়ে দেখব। যেমন ধরুন, কর্পোরেট প্রতিযোগিতা কিভাবে সহকর্মীদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেয়, সামান্য ভুল বোঝাবুঝি বা ব্যক্তিত্বের সংঘাত কতটা বড় ভূমিকা রাখে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হল, আমাদের জীবনের জন্য সবচেয়ে বিপজ্জনক কারা, সহকর্মী, আত্মীয় নাকি প্রতিবেশী? এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো হতে পারে। হ্যাঁ, আসলেই তাই। চলুন তাহলে শুরু করা যাক। একটা খুব সাধারণ দৃশ্য ভাবা যাক। অফিসে একটাই প্রমোশনের সুযোগ, কিন্তু যোগ্য প্রার্থী বেশ কয়েকজন। অথবা একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য সীমিত বাজেট নিয়ে বিভিন্ন টিমের মধ্যে টানাটানি চলছে। ঠিক, এই সাধারণ অফিসের পরিস্থিতিগুলো কিভাবে সহকর্মীদের মধ্যে শত্রুতার জন্ম দেয়। এখান থেকেই আসলে পুরো খেলার শুরু। অনেক কর্পোরেট কাঠামোই একটা জিরো সাম গেমের মতো করে ডিজাইন করা, যেখানে একজনের জয় মানেই আরেকজনের হার। জিরো সাম গেম? হ্যাঁ, তথ্যসূত্র বলছে র্যাঙ্ক অ্যান্ড ইয়াঙ্কের মতো পারফরম্যান্স মূল্যায়ন সিস্টেমগুলো সরাসরি কর্মীদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। এই সিস্টেমে কর্মীদের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্ক করা হয় এবং বাধ্যতামূলকভাবে নিচের দিকে নির্দিষ্ট শতাংশ কর্মীকে সরিয়ে দেওয়া হয়। এক মিনিট, তার মানে হলো আমি যতই ভালো কাজ করি না কেন, টিমের অন্য সবার থেকে ভালো না করতে পারলে আমার চাকরি চলে যেতে পারে। বিষয়টা ঠিক সেরকমই। এর ফলে নিজের অবস্থান ধরে রাখার জন্য সহকর্মীরা অনেক সময় তথ্য গোপন করতে, অন্যের কাজে সাহায্য না করতে বা এমনকি একে অপরকে ছোট করতেও দ্বিধা করে না। সার্ভাইভালের জন্য। একদম। যখন সম্পদ, বাজেট বা সুযোগ সীমিত থাকে, তখন এই ধরনের দ্বন্দ্ব তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। সিস্টেমটাই যেন বলছে, হয় তুমি যেত, নয়তো তোমার সহকর্মী জিতবে। কিন্তু অনেক ম্যানেজাররা তো বলবেন যে এই ধরনের সিস্টেমই কর্মীদের সেরাটা বের করে আনে আর দুর্বল পারফর্মারদের ছেঁটে ফেলতে সাহায্য করে। এই যুক্তির বিরুদ্ধে তথ্যসূত্রগুলো কি বলছে? আপনার এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে এটা হয়তো যৌক্তিক মনে হতে পারে, কিন্তু গবেষণা বলছে এই সিস্টেমটা আসলে একটা ভয়ভিত্তিক সংস্কৃতি তৈরি করে। ভয় ভিত্তিক? হ্যাঁ, এখানে সহযোগিতার বদলে সবাই নিজের চাকরি বাঁচাতে ব্যস্ত থাকে। দীর্ঘমেয়াদে এটা টিমের সৃজনশীলতা আর পারস্পরিক বিশ্বাসকে পুরোপুরি নষ্ট করে দেয়। কর্মীরা নতুন কিছু চেষ্টা করতে ভয় পায়, কারণ ব্যর্থ হলেই তারা র্যাঙ্কিংয়ের নিচে চলে যাবে। সিস্টেমের কথা তো বোঝা গেল, কিন্তু সবকিছু তো আর সিস্টেমের দোষ নয়। এর বাইরেও তো অনেক কিছু ঘটে। যেমন ধরুন, কোনো বিষয়ে মতের অমিল বা সামান্য ভুল বোঝাবুঝি যা সময়ের সাথে বাড়তে থাকে। অথবা অফিসের নির্দিষ্ট দল বা গ্রুপের অংশ না হওয়া। হ্যাঁ, এমনও তো হয় যে নিজের দক্ষতা বাড়ছে, দায়িত্ব বাড়ছে, আর এতেই কেউ কেউ আপনাকে হুমকি ভাবতে শুরু করল। হ্যাঁ, এখানেই মনস্তাত্ত্বিক দিকগুলো চলে আসে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাট্রিবিউশন বায়াস। অ্যাট্রিবিউশন বায়াস? হ্যাঁ, এর মানে হল আমরা অন্যের নেতিবাচক কাজকে তাদের চরিত্রের দোষ বলে ধরে নিই। যেমন, ও একজন শত্রু, বা ও এমনই একজন মানুষ সবসময় অন্যের ক্ষতি করতে চায়। আর নিজের বেলায়? নিজের একই ধরনের কাজকে আমরা পরিস্থিতির চাপ বলে ব্যাখ্যা করি। যেমন, বেঁচে থাকার জন্য বা চাকরিটা বাঁচানোর জন্য এটা করতে হচ্ছে। বাহ! এই পক্ষপাতিত্বের কারণে ছোটখাটো বিষয়ও বড় শত্রুতার আকার নেয়। আমি যেটা করছি সেটা প্রয়োজনে করছি, কিন্তু অন্য কেউ একই কাজ করলে সেটা তার খারাপ উদ্দেশ্য থেকে করছে। আমরা সহজাতভাবেই এভাবে ভাবি। এটা তো আমাদের সবার মধ্যেই হয়। নিজের ভুলটা পরিস্থিতির দোষ, অন্যেরটা তার চরিত্রের। এই মানসিকতাই তো তাহলে কর্মক্ষেত্রের সম্পর্কগুলোকে আরও জটিল করে তোলে। ঠিক ধরেছেন। এর সাথে আরও একটা দিক জড়িত আছে। কর্মক্ষেত্রে অবিচার বা বৈষম্যের শিকার হলে মনে যে ক্ষোভ জন্মায়, তা থেকেও শত্রুতার ধারণা তৈরি হতে পারে। যেমন? যখন কর্মীরা দেখে যে নিয়মকানুন সবার জন্য সমান নয়, বা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অন্যায়ভাবে বেশি সুযোগ দেওয়া হচ্ছে, তখন তারা সেই সুবিধাপ্রাপ্ত ব্যক্তি বা ম্যানেজমেন্টকে শত্রু ভাবতে শুরু করে। আর ব্যক্তিত্বের সংঘাত? ওটা তো আছেই। অনেক সময় কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক জমে ওঠে না।
যা থেকে ধীরে ধীরে একটা বিরোধী সম্পর্ক তৈরি হয়। কিন্তু সব কর্মক্ষেত্র তো একরকম নয়। যেখানে প্রতিযোগিতা কম, যেমন সরকারি বা কম প্রবৃত্তির শিল্পে, সেখানে পরিবেশটা কেমন থাকে? সেখানেও কি এমন শত্রু শত্রু ভাব থাকে? সেখানে বিষয়টা সক্রিয় শত্রুতার বদলে উদাসীনতায় রূপ নেয়। তথ্যসূত্র অনুযায়ী এই ধরনের প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ প্রায় বিচ্ছিন্নভাবে কাজ করে, যেটাকে বলা হয় সাইলোড অপারেশনস। সাইলোড অপারেশনস। এর মানে হলো এক বিভাগ অন্য বিভাগের কাজ বা সমস্যা সম্পর্কে প্রায় কোনো ধারণাই রাখে না। একে অপরের প্রতি সহানুভূতি বা সহযোগিতার মনোভাব অনেক কম থাকে। সাইলোড অপারেশনসের একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে সুবিধে হবে। অবশ্যই। ধরুন, একটা কোম্পানির মার্কেটিং টিম একটা দারুণ ছাড়ের বিজ্ঞাপন দিল, কিন্তু সেলস টিমকে সেই ব্যাপারে কিছুই জানালো না। আচ্ছা। ফলে দোকানে গ্রাহক এসে এমন একটা অফার চাইল যা সেলস টিমের কর্মচারীরা জানেই না। এই যে দুই বিভাগের মধ্যে তথ্যের দেওয়াল, এটাই হলো সাইলোড অপারেশনস। এতে তো গ্রাহক বিরক্ত হবে। গ্রাহক তো বিরক্ত হলোই, কোম্পানির সুনামও নষ্ট হলো। কেউ কারো শত্রু নয়, কিন্তু সমন্বয়ের অভাবে সবাই ক্ষতিগ্রস্ত হলো। ভয়ঙ্কর ব্যাপার। এতে তো শুধু কোম্পানির ক্ষতি না, কর্মীদের নিজেদের মধ্যেও একটা বিচ্ছিন্নতা তৈরি হয়। সবাই শুধু নিজের দায়িত্বের গণ্ডির মধ্যে আটকে থাকছে। তার মানে কিছু পরিবেশে সক্রিয় শত্রুতা না থাকলেও এক ধরনের নিষ্ক্রিয় ক্ষতি হতে পারে। ঠিক। কিন্তু চলুন এবার সেই সব সক্রিয় বিপদের দিকে নজর দিই, যা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সরাসরি আঘাত হানতে পারে। আমাদের চারপাশের মানুষদের মধ্যে কারা আসলে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করে? এই প্রশ্নের উত্তরটা বেশ চমকপ্রদ। তথ্যসূত্রগুলো বলছে সবচেয়ে বিপজ্জনক শ্রেণীটি হল সহকর্মী এবং আত্মীয়স্বজন। সহকর্মী আর আত্মীয়স্বজন? হ্যাঁ, এটা শুনে অনেকেই অবাক হতে পারেন, কিন্তু এর পেছনের যুক্তিটা বেশ পরিষ্কার। কারণ এই দুই গোষ্ঠীর মানুষেরাই আমাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোতে প্রবেশাধিকার পায়। আত্মীয়স্বজনের কথা না হয় বুঝলাম, কারণ তারা আমাদের ব্যক্তিগত অনেক কিছুই জানেন। কিন্তু সহকর্মীরা, তারা কিভাবে একজন প্রতিবেশীর চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে? একজন সহকর্মী আমাদের কেরিয়ারের গতিপথ, কর্মক্ষেত্রে আমাদের সুনাম এবং এমনকি আমাদের আর্থিক অবস্থার উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। তারা আমাদের কাজের ধরন জানে, আমাদের দুর্বলতাগুলো তাদের চোখের সামনে থাকে। যদি কোনো সহকর্মী বিরোধী হয়ে ওঠে, সে ভুল তথ্য ছড়িয়ে ম্যানেজমেন্টের কাছে কান ভারী করে বা গুরুত্বপূর্ণ কাজে বাধা দিয়ে আমাদের বড় ধরনের পেশাগত ক্ষতি করতে পারে। যেহেতু আমাদের পেশাগত জীবন আমাদের পরিচয়ের একটা বড় অংশ, তাই এখানকার আঘাতটাও খুব গুরুত্বপূর্ণ হয়। আর আত্মীয়স্বজন, এরাই তো আমাদের সাপোর্টের সবচেয়ে বড় জায়গা হওয়ার কথা। কিন্তু এখানেই ঝুঁকির মাত্রাটা আরও বেশি। আত্মীয়রা আমাদের গভীরতম গোপন কথা, ব্যক্তিগত দুর্বলতা এবং পারিবারিক জটিলতা সম্পর্কে জানেন। যে বিষয়গুলো আমরা পৃথিবীর আর কারো সাথে শেয়ার করি না, সেগুলোও তারা জানেন। ঠিক। এই ঘনিষ্ঠতার কারণেই তাদের করা আঘাত অনেক বেশি প্রভাবশালী হয়, তাই না? একটি ছোট্ট পারিবারিক বিবাদ বা বিশ্বাসঘাতকতা মানসিক এবং আবেগগতভাবে আমাদের একেবারে ভেঙে দিতে পারে, যা বাইরের কোনো শত্রু হয়তো কখনোই পারত না। নৈকট্য এবং বিশ্বাসী এখানে দ্বিমুখী তলোয়ারের মতো কাজ করে। একদম। তাহলে প্রতিবেশীদের অবস্থান কোথায়? তাদের সাথেও তো মাঝে মধ্যে ঝামেলা হয়। হ্যাঁ, হয়। কিন্তু তথ্যসূত্র অনুযায়ী তাদের তুলনামূলকভাবে নিরাপদ বলা হয়েছে। প্রতিবেশীদের সাথে বিরোধ হতে পারে, কিন্তু তা সাধারণত সম্পত্তির সীমানা, গাড়ি পার্কিং বা কোলাহলের মতো বিষয়ে সীমাবদ্ধ থাকে। তাদের প্রভাবটা অতটা গভীরে যায় না। ঠিক। তারা সাধারণত আমাদের জীবনের সেই সব জটিল ও সংবেদনশীল জায়গায় পৌঁছাতে পারে না, যেখানে সহকর্মী বা আত্মীয়রা পারে। তাই তাদের দ্বারা হওয়া ক্ষতির পরিধিও সাধারণত সীমিত থাকে। তার মানে যাদেরকে আমরা আমাদের জীবনের বৃত্তের যত ভেতরে আসতে দিই, তাদের হাতেই আমাদের সবচেয়ে বেশি আঘাত করার ক্ষমতা থাকে। বিষয়টা বেশ ভাবনার। আচ্ছা, এবার আরেকটা প্রচলিত ধারণার দিকে নজর দেওয়া যাক। বলুন। আমার তো ধারণা ছিল একটা টিমে যত বন্ধুত্ব, কাজ তত ভালো হবে। সবাই মিলেমিশে কাজ করলে তো পারফরমেন্স বাড়ারই কথা। কিন্তু গবেষণা কি বলছে? এটা একটা খুব সাধারণ বিশ্বাস যে সহকর্মীরা বন্ধু হলে তারা একে অপরকে সাহায্য করবে, খোলামেলাভাবে কথা বলবে এবং দলের লক্ষ্য পূরণে এক হয়ে কাজ করবে। কিন্তু একটি জাতীয় ট্রাভেল এজেন্সির ১৮০টিরও বেশি দলের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে, সহকর্মীদের মধ্যে সামাজিক সম্পর্ক প্রথমে দলের পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে, কিন্তু একটা সময়ের পর
অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং বন্ধুত্ব উল্টো ফল দেয়, অর্থাৎ পারফরম্যান্স কমতে শুরু করে। মানে কি? এটা তো একদম উল্টো কথা। বন্ধু হলে তো বোঝাপড়া ভালো হওয়ার কথা, তাহলে পারফরম্যান্স কমবে কেন? আমি তো এতদিন ঠিক এর উল্টোটাই ভেবে এসেছি। এর কারণ হিসেবে গ্রুপ থিঙ্ক বা দলবদ্ধ চিন্তাকে দায়ী করা হয়েছে। গ্রুপ থিঙ্ক? হ্যাঁ, যখন একটি দল অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ এবং ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন দলের সদস্যরা একে অপরের সাথে দ্বিমত পোষণ করতে বা কোনো নতুন ধারণা নিয়ে প্রশ্ন তুলতে দ্বিধাবোধ করে। তারা চায় না যে ব্যক্তিগত সম্পর্কের মধ্যে কোনো সংঘাত বা তিক্ততা তৈরি হোক। ও আচ্ছা, মানে বন্ধুকে চটাতে চাই না বলে কেউ আর কঠিন সত্যিটা বলে না, বা কোনো একটা সিদ্ধান্ত যে ভুল হচ্ছে সেটা বলার সাহস পায় না। সবাই যা বলছে বাকিরাও তাতে সাই দিয়ে যায় সম্পর্ক বাঁচানোর জন্য। ঠিক তাই। এর ফলে নতুন কৌশল বা উদ্ভাবনী চিন্তা বাধাগ্রস্ত হয়। দল হয়তো কোনো ভুল পথে এগুচ্ছে, কিন্তু কেউ সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে মুখ খুলতে চায় না। সবাই একটা আরামদায়ক পরিবেশ বজায় রাখতে চায়, কিন্তু এই আরামদায়ক পরিবেশটাই দলের সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতাকে নষ্ট করে দেয়। ফলশ্রুতে দলের সার্বিক পারফরমেন্সের অবনতি ঘটে। একদম। তাহলে এর সমাধান কি? সহকর্মীদের সাথে কি বন্ধুত্ব করাই ছেড়ে দেব, নাকি এর মধ্যে ভারসাম্য আনার কোনো উপায় আছে? এই গবেষণায় কি সেরকম কোনো পরামর্শ ছিল? খুবই ভালো প্রশ্ন। গবেষণাটি বন্ধুত্ব করতে নিষেধ করছে না, বরং বলছে বন্ধুত্বের পাশাপাশি একটি সাইকোলজিক্যাল সেফটি বা মনস্তাত্ত্বিক নিরাপত্তার পরিবেশ তৈরি করতে হবে। মনস্তাত্ত্বিক নিরাপত্তা? এমন একটি সংস্কৃতি তৈরি করতে হবে যেখানে কর্মীরা নির্ভয়ে দ্বিমত পোষণ করতে পারে, প্রশ্ন করতে পারে, এমনকি ভুল স্বীকারও করতে পারে, সম্পর্কের ক্ষতি হওয়ার ভয় ছাড়াই। আসল চ্যালেঞ্জটা হলো ব্যক্তিগতভাবে একে অপরকে পছন্দ করা এবং পেশাগতভাবে একে অপরকে চ্যালেঞ্জ করার মধ্যে ভারসাম্য রক্ষা করা। তাহলে বন্ধুত্বের এই সমস্যাটাও তো শেষ পর্যন্ত একটা সিস্টেমের সমস্যা, তাই না? একটা সামাজিক সিস্টেম বা সংস্কৃতি যা ভালো প্রশ্ন করতে বা দ্বিমত পোষণ করতে বাধা দেয়। একদম। আপনি আবার বিষয়টাকে মূল জায়গায় নিয়ে এসেছেন। এটা আবার সেই ব্যক্তি বনাম সিস্টেমের তর্কে ফিরে যায়। পরিবেশটা যদি স্বাস্থ্যকর সমালোচনার জন্য উন্মুক্ত থাকে, তাহলে বন্ধুত্ব একটা শক্তি, আর যদি না থাকে, তাহলে বন্ধুত্বই দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো কর্মক্ষেত্রের শত্রুতা অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত নয়, বরং সিস্টেমের একটা বাই প্রোডাক্ট। প্রতিযোগিতা, সীমিত সম্পদ আর অ্যাট্রিবিউশন বায়াসের মতো মনস্তাত্ত্বিক ফাঁদ থেকেই এর জন্ম। আর আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করার ক্ষমতা রাখে তারাই, যারা আমাদের সবচেয়ে কাছের মানুষ, সহকর্মী ও আত্মীয় স্বজন, কারণ তারা আমাদের দুর্বলতাগুলো সবচেয়ে ভালো জানে। এবং সবশেষে আমরা দেখলাম যে সহকর্মীদের সাথে অতিরিক্ত বন্ধুত্ব দলের জন্য ক্ষতিকর হতে পারে, যদি না সেখানে মনস্তাত্ত্বিক নিরাপত্তার একটি শক্তিশালী সংস্কৃতি থাকে। হ্যাঁ, এটি গ্রুপ থিঙ্ক তৈরি করে, যা উদ্ভাবন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট, যে পেশাগত সম্পর্কগুলো বেশ জটিল এবং এর নানা স্তর রয়েছে। সম্পর্কগুলোর মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা এবং পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি। কোনো কিছুই সাদা কালো নয়। একদম ঠিক। বন্ধুত্ব যেমন প্রয়োজন, তেমনি পেশাদারিত্বের গণ্ডিটাও মাথায় রাখা দরকার। একদম। অন্ধভাবে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটিই সঠিক পথ নয়। প্রতিটি সম্পর্কের গতিপথ বুঝতে পারা এবং সেই অনুযায়ী আচরণ করাটাই আসল চ্যালেঞ্জ। পরিস্থিতিকে দোষারোপ করা সহজ, কিন্তু সেই পরিস্থিতির মধ্যে কিভাবে বিচক্ষণতার সাথে পথ চলতে হবে সেটাই আসল পরীক্ষা। সবশেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, একটি প্রতিষ্ঠানের সেরা পারফরমেন্সের জন্য কি কিছুটা স্বাস্থ্যকর দূরত্ব এবং পেশাদার প্রতিদ্বন্দ্বিতা থাকা আসলে প্রয়োজন? নিরঙ্কুশ সম্প্রীতি এবং বন্ধুত্ব কি কখনো কখনো অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে?